কই গো, তোমার হলো? চা হয়ে গেছে। মা, চিরুনিটা কোথায় গেল? দেখ রতন মাথা আছড়ে কোথায় রেখে গেছে। একটা জিনিস যদি ঠিক মতন রাখে, এটা ওখানে তো ওটা সেখানে, কখন থেকে খুঁজছি। এই যে এইখানে পড়ে আছে, দেখ। দেখলে তো, তুমি দেখলে তো, রতনের কাজ এইরকম। ইস মা, রতনের না খুব চুল পড়ছে গো। আচ্ছা, বাবা কি বাথরুমে? হ্যাঁ, তৈরি হচ্ছে। দেখছিস না জামা জুতো সব রেডি। কাল থেকে আবার একটা লাঠি জুটিয়েছি। রোজ রোজ কোথায় যে যায় কে জানে। এদিকে দেখ, অফিস কামাই করে সারাটা দুপুর দরজা জানলায় ঘিরে দিয়ে পড়ে থাকে। আজকে 5 দিন হলো, বুঝলে মা, বাবার কিছু একটা হয়েছে। সব সময় কি ভাবছি, এই কদিনে চোখ কেমন বসে গেছে দেখেছো? যে মানুষটা জ্বর কাঁপ নিয়ে রোজ অফিসে চলে, সেই মানুষটা কেমন বদলে গেছে। একটা কিছু তো হয়েছে, কিন্তু ঘরের মানুষকে তো সে কথা বলবে, কোনো কথার উত্তর নেই। ধুম মেরে মুখে কুড়ে পেতে বসে আছে। যত জিজ্ঞেস করো সেই এক, শরীর ভালো। আরে বাবা, শরীর ভালো না তো ডাক্তারের কাছে যাও, সেও তো যাবে না। চিরটাকাল অভাব দুর্যোগ মাথায় করে চলেছে, কোনোদিন আমি গোমরা মুখে থাকতে দিই। অথচ দেখ 5টা দিন এর মধ্যে মানুষটা কেমন বদলে গেল। আমি তোমাকে বলছি মা, দেখো নিশ্চয়ই বাবার অফিসে কিছু একটা হয়েছে। কি হবে অফিসে? তোর বাবা তবিল কিনেছে? সেসব মানুষ না আলাদা থাকে। অফিসে কত রকম কিছু হয়, তুমি কি সব জানো? কি জানি, সেসব কিছু হলে বলতো না, জিজ্ঞেস করলে তো চুপ করে থাকে। কেমন একটা অস্বাভাবিক ভাষা। তোমার ভালো থাকে না বাবা। থাকে, অদৃষ্টে যা আছে তাই হবে। এই জন্মে তো তাকে আমি পাপ করতে দেখিনি। এখন ভগবান যদি গত জন্মের পাপের শাস্তি দেন, তো ভোগ করতে হবে। বাবা, হ্যাঁ বল। তুমি কি কোথাও বেরোচ্ছ? না, এই কাছেই যাব। আচ্ছা, আগে চা খাও, চাটা খেয়ে নাও। অফিস থেকে কদিনের ছুটি নিয়েছো? না না না, ঠিক ছুটি নয়, তবে শরীরটা কদিন ধরে জুত পাচ্ছে না। দেখে বোঝো না। তোমাকে দেখে না বুঝলেও তোমার ওই লাঠিটা দেখে বুঝতে পারছি। লাঠি জোর পাই না, থেকে থেকেই খালি মনে হয় আমার সবকিছুই যেন ফুরিয়ে আসছে। এই অলক্ষণের কথা বলো না তো। মানুষের জীবনে বিপদ আসে, দুর্যোগ আসে, চিন্তা ভাবনায় মানুষ মাথা তুলতে পারে না। এসব সংসারে হয়, কিন্তু তোমার মতো কেউ নিজের মাথা একা পেতে দিয়ে বসে থাকে না। ঘরের 5 জনকে আপন ভেবে তাদের বলে। কি যে বলছো তুমি? দেখো আবার কাঁদতে। দেখ তো তোর মার আবার কি হলো। মা ঠিকই বলছে বাবা, তুমি আমাদের কাছে কিছু লুকোচ্ছ। তোমার কিছু একটা হয়েছে, আমাদেরকে বলতে চাইছো। চমকে উঠবো কেন? চমকে উঠবো কেন? কে? তোমার অফিসের মালিক মিস্টার ঘোষের কাছ থেকে এসেছে, তোমার সঙ্গে দেখা করতে চায়। আমার সঙ্গে দেখা করতে চায়? যা যা যা, গিয়ে বল আমি অসুস্থ, শয্যাশায়ী হয়ে শুয়ে আছি। যা 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 যা। আরে কি জন্য এসেছে শুনবে তো? আরে বাবা, সব আমার জানা আছে। কি হলো, দাঁড়িয়ে রইলি কেন? যা গিয়ে বল আমি অসুস্থ, শুয়ে আছি। যা। আরে একবার শোনোই না কি বলে। আরে চুপ কর, যা। জানো না তো আমি অত চেঁচামেচি করো না। কি হলো কি? আরে যা না।
হ্যাঁ উনি চলে গেছেন। আচ্ছা তোকে কি কিছু জিজ্ঞেস করলো? না তো। এই, তুমি কি কিছু জিজ্ঞেস করলে? আমি হ্যাঁ, কি জিজ্ঞেস করবো? ওই কেন এসেছে, এই কি বৃত্তান্ত, এই আর। আমি আবার কি জিজ্ঞেস করবো? কিছু জানি না, কি যে জিজ্ঞেস করবো। আচ্ছা ওই লোকটা হাতে কি কোনো কিছু পিওন বুক দেখলি? কি আবল তোমার সব কথা বলছো বলো তো দেখি। নিশ্চয়ই তুমি অফিসে কোনো একটা কাণ্ড বাজিয়ে বসেছো, আর এখন চোরের মতো পালিয়ে বেড়াচ্ছ। হ্যাঁ, পালিয়ে বেড়াবো কেন? ও পালিয়ে বেড়াবো কেন? যা, এই বেটা ছেলে আমার দেরি করিয়ে দিল। তার মানে তুমি ঘোষের বাড়ি যাচ্ছ না? হ্যাঁ, কেন লোক পাঠিয়েছে জানার দরকার নেই তোমার? আরে ও না না না, আমার অন্য কাজ আছে, আর আমার জানার দরকার থাকলে আমি তো ওর কাছ থেকে সব জেনে নিতে পারতাম। আমি আসছি যা ইচ্ছে তাই আসছি। করো। আর পারি না আমি, সত্যিকারে। উফ। মা, মা, ও মা, বড় মামাকে একটা খবর দেবো। কেন? আমার বড় মামাকে দেবো। বাবা যেরকম করছে, বড় মামাকে একটা খবর দেওয়া দরকার। না, কোনো দরকার নেই। ঘরের লোক যেখানে হদিশ করতে পারছে না, বাইরে থেকে সে কি করবে? কপাল তুলে কি কেউ জল ঢেলে সে জ্বালা জুড়োতে পারে? ভাগ্যে যা আছে তাই হবে। বাবা দিনকে দিন এরকম হয়ে যাবে, আর আমরা চুপ করে বসে থাকবো না তো কি? এই গলা খাটিয়ে 10 দুয়ারের ক্যাচারি সব ঠিক হয়ে যাবে? যা পোড়ানো কথা। তো রতনকে বলেছি ওর অফিসে গিয়ে খবর নেব। দেখ এসে কি বলে। ও রতন বাবার অফিসে গেছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এই তো। কি রে, বাবার অফিসে গিয়েছিলেন? না, আমি জগবন্ধু কাকুর বাড়ি গিয়েছিলাম। জগবন্ধু কাকু? আরে বাবার অফিসের জগ কাকু ভুলে গেলে? তোমার না এই একটা রোগ, মাঝে মাঝে দুনিয়ার কাউকে চিনতে পারো না। কোথাতে 1 মিনিটের জায়গায় না 10 মিনিট লেগে যায়। তাতে কি হয়েছে? অত মাথা গরম করছিস কেন? সব কিছুর একটা সময় আছে। এত এক বড় একটা বিপদ খালি ভেবে আমি কুল কিনারা পাচ্ছি না। চিন্তায় চিন্তায় শেষ হয়ে যাচ্ছে। গেলি একটা দরকারি খবর আনতে, এসে বলবি যে কি হলো? তা না, যেটার মেজাজ নিয়ে বসে আছে। ভাব তোরা তোদের মেজাজ নিয়ে। সে মানুষটা মরুক বাঁচুক, তোদের মা, ও মা, মাথা গরম কি এমনি হয় বলো? বাবাকে আমি অনেকবার যেখানে সেখানে যা মনে হয় কমেন্ট করো না, ফুটপাট করে কিছু বলে ফেলো না। বাবা বয়স হয়েছে বলে তো আর সব জায়গায় রেহাই পাওয়া যায় না। তুই কি আরম্ভ করেছিস বলতো? তোর রনিতা তো আর শেষ নেই। আরে জগ কাকুর বাড়ি গেছিলিস, কি বললো সেইটা আগে বলবি তো। সে কথাই তো বলছি। তুই তো থেমে থেমে না বলছিস কেন? আচ্ছা তুই থাম তো, কোনো কথার দরকার নেই। জগ কি বললো সেটা বল। বললেন বাবা অফিসে একটা কাণ্ড বাঁধিয়ে বসে আছে। হ্যাঁ কি? হ্যাঁ। সে কি রে? বলছিস? বাবার অফিসে নতুন মালিক হ্যাঁ। মিস্টার ঘোষ, আর বিক্রি করার তো তুমি বাবার মুখেই শুনেছো। হ্যাঁ। ছাটাই ধমক হুকুম যা তা কথা নাকি বাপের জায়গায় বসে বাপের 10 গুণ হয়েছে। মুখ বন্ধ করে না থাকলে না তাই বুঝতে না ও তোর ভিতরে জ্বলছে। প্রথমকে বাবা অফিসে গেল সেদিন অফিসের পর বাবা আর ওই জগবা সেদিকে নাম ছিল। সেই সময় মালিককে নিয়ে কি বেশ একটা কথা হচ্ছিল, তখন বাবা হঠাৎ বলেছিল ঘোষের বাপটা ছিল একটা চামার আর তার সন্তানটি হয়েছে জানোয়ার। মা, বাবা অতটা খেয়াল করেনি। কথাটা বলার সময় মিস্টার ঘোষ একেবারে বাবার পিছনে এসে দাঁড়িয়েছিলেন। কি সর্বনাশা কাণ্ড! বাবার কি দোষ? বাবা তো আর জানতেন না যে ওই সময় ওই বদলোকটা এসে পেছনে হাজির হবে। সেই কথা এখন আর বলে কি হবে? কপাল যা পুরবার সে তো পুড়েছে। সময় খারাপ হলে না মানুষের এরকম দশাই হয়। এই জন্যই তখন আমি বলেছিলাম যে বাবার একটু খেয়ালটা কম। 5 জন আজকাল যেরকম সাবধান হয়ে এসব কথা বলে, বাবা তো আর সেটা করবেন না। অসহ্য হয়ে না হয় একটা কথা বলেছে, তাও নিজেদের মধ্যে। আমাদের ভাগ্য খারাপ তাই এমন হলো। বাবাকে আর দোষে কি হবে? কত সময় কত লোক তো এরকম কথা বলে, এমন তো হয় না। সব কপালের দোষ। এখন আমি বুঝতে পারছি মানুষটা কেন এরকম হয়ে আছে।
মাথার উপর পাহাড় ভেঙে পড়লে কেউ কি সোজা হয়ে দাঁড়াতে পারে? তো আগে তো অনেক লোক বাঁচিয়েছিল। ও হ্যাঁ হ্যাঁ, তো তার কথাটা শুনলে কি হতে বলতো দেখি? ওই লাঠি নিয়ে বেরিয়ে গেল, এখন কোথায় যে গেল কে জানে। বাবাকে তো দেখলাম ওই ঘটকদের কালী মন্দিরের চাতালে বসে আরতি দেখছি। ও রোজ তাহলে এই সময়টা ওই মন্দিরে গিয়ে বসে থাকে। রতন, এই রতন, কি হলো? নীলু, কি হয়েছে বাবা? এই সর্বনাশ হয়ে গেছে। ওই তোদের সর্বনাশ হয়ে গেছে রে। কি হয়েছে? কি হয়েছে? আরে ওই মন্দিরে বসে আরতি দেখছিলাম, মালিকের লোকটা কোথায় অতিথিতে বসেছিল, হঠাৎ করে এসে হরিবাবু আপনার চিঠি বলে এই খামখানা আমার হাতে ধরিয়ে দিয়ে চলে গেল। তো কি লিখেছি চিঠিতে? ও আমি খুলে দেখিনি, খুলে দেখবার সাহস হয়নি আমার। তুই আমি দেখি দেখি। কি লিখেছি রে? কি লিখেছি? কি আবার লিখবে? ওই বরখাস্তের নোটিশ। না না, বরখাস্ত চিঠি তো নয়, মালিক তোমাকে এক্ষুনি দেখা করতে লিখেছে। এই দেখো, বাড়িতে ডেকে পাঠিয়েছে আর তুমি বরখাস্তের নোটিশ বলে কি কাণ্ডটাই না করছো। বাড়িতে ডেকে পাঠালে কি সব করা কেটে যায়? বাড়িতে ডেকে বরখাস্তের নোটিশ হাতে ধরিয়ে দিতে পারে না? তোমরা তো জানো না আরো কত কি করে গেছে। আমরা সব জানি বাবা, রতন জগু কাকুর বাড়ি গিয়েছিল, ও এসে সব বলেছে। জগু তাহলে সবই বলেছে। হ্যাঁ, এই ঘরের কথা না পরের বাড়িতে গিয়ে জানতে হবে। কেন আমাদের যদি তুই বলতি কি ক্ষতিটা হতো তোমার শুনি? তুমি তো কোনো অন্যায় করনি বাবা, নাকি খারাপ লোককে খারাপ বলেছো? হ্যাঁ, ভাবলাম কোনো মতে আমি মিটিয়ে নিতে পারবো, মাঝখান থেকে তোরা আর কেন মিছিমিছি দুর্ভাবনা করবি? সারা জীবন তো নানা কষ্ট সহ্য করবি, আর কত? তোর একটা কোনো গতি করতে পারলাম না, রতনটাও নিজের পায়ে দাঁড়াতে পারলো না। চাকরিটা আর একটা বছর টেনে নিয়ে যেতে পারলে এই যুদ্ধ করে চলা যেমন তেমন একটা পরিণাম হয়তো হতো। কিন্তু ওখান থেকে তিনি বললেন, না হে হরিপ্রসাদ, তোরই তোমার তীরে এসে ফিরবে না। বাবা তুমি এইসব ভাবছো কেন? তুমি কি আমাদের জন্য কিছু কম করেছো? তুমি এত নার্ভাস হয়ে পড়ো। আচ্ছা, মিটমাটির কোনো চেষ্টা করেছো? সগৌরা বলছিল মালিকের বাড়িতে গিয়ে দেখা করতে, আর তুই আমি গিয়েছিলাম, কিন্তু কিন্তু ওই লোহার গেটটা বেরোতে গিয়ে কিরকম যেন থতমত খেয়ে যায়। তুমি কিন্তু একবার গেলে পারো। হ্যাঁ বাবা, আর ঠিকই বলেছে, আমারও মনে হয় তোমার যাওয়াটা দরকার। বরখাস্তের চিঠি ভয় করছো, রেজিস্ট্রি ডাকে পাঠালে তুমি কি করবে? মালিক যদি বরখাস্ত করতে চায়, চিঠি পাঠানো কি আর আটকায়? যতক্ষণ না পাই ততক্ষণ তো আমার চাকরিটা আছে। আমি বলি কি, তুমি একবার যাও, এরকম মাথার উপর খাড়া ঝুলিয়ে না বেশি দিন টেকা যায় না। যা হবার হয়ে যাবে। গেলে আরো কত কি হতে পারে জানো? তোমাদের তো কোনো ধারণা নেই। আমাকে দিয়ে জোর করে রেজিগনেশনের কাগজে সই করাতে পারে, নিজের হাতে নিজের পদত্যাগ পত্র লিখতে হতে পারে। বুঝেছো? ওরা বদলো, ওদের অসাধ্য কিছু নেই। এই তো 8-5টা বড় কারখানা বা অফিস নয় যে ইউনিয়নের নেতা এসে মালিকের টুঁটি ঠুকে ধরে। এখানে মালিকই হচ্ছে সব, কর্তা কর্তা বিধাতা। আচ্ছা বাবা, বরখাস্ত হবে এটা তুমি কি একেবারে ধরেই নিয়েছো? অন্য রকমও তো কিছু হতে পারে নাকি? তুমি অফিসে সবচেয়ে পুরনো কর্মচারী, কোনোদিন তাদের কোনো রকম অসুবিধে করবে, এটাও তো তারা জানে। তোমার ব্যাপারে একটু নরমও তো হতে পারে। রতন কিন্তু ঠিক কথা বলেছে, তুমি না বড্ড এক বজ্ঞা ভাবছো। এই মালিকে ভাব দিচ্ছে থাকে না, এরকম হলেও হতে পারত। কিন্তু আমি তো আবার ওর বাপকেও গালমন্দ পেরেছি। না হলে কেউ এভাবে চারিদিক থেকে জড়িয়ে পড়ে। জানো বাবা, যখন কাকু বলছিল যে তোমাদের অফিসের ওই রসমা বাবু না কি জানো না, উনি মালিকের কাছে তোমার হয় বলবেন।
হ্যাঁ, রসময়। হ্যাঁ, এই রসময় মালিকের খুবই পছন্দের লোক। ও আমাকেও খুব ভালোবাসে। ও আমাকে বলেছিল যে ও এই ব্যাপারে মালিকের সঙ্গে কথা বলে একটা মিটমাটের চেষ্টা করবে। আচ্ছা, তাহলে কি রসময় মালিকের সঙ্গে গিয়ে কথা বলেছে? আচ্ছা, আমারও কি মালিকের বাড়িতে গিয়ে দেখা করাটা উচিত ছিল? হ্যাঁ, হয়তো রসময় বাবার কথায় মালিক নরম হয়ে তোমাকে ডেকে পাঠিয়েছেন। হ্যাঁ শোনো, তুমি একবার যাও। যাও বাবা, যাও তুমি। হ্যাঁ, এত রকম ভাবার থেকে যাওয়া যায়। হ্যাঁ, ঠিকই বলেছো। মাথার উপর এরকম খারাপ ঘা ঝুলিয়ে এরকম বেঁচে থাকা যায় না। ঠাকুরের নাম করে যাও, দেখবি সব শুভই হবে। যাও। কিন্তু ওই মালিকের বাড়িতে ঢোকার সময় আমার মনের অবস্থাটা কি হবে একবার ভাবো। যদি যদি খারাপ কিছু হয় তাহলে আমি সেই কথাগুলো তোমাদের কাছে এসে বলবো কিভাবে? বাবা, তুমি আবার এসব ভাবছো? ঠিক আছে, তোরা যখন বলছিস যাই, কিন্তু সারাটা পথ কি মাথায় নিয়ে যে যাবো, হয় ভাবনা যে কত বড় সত্য অবশ সব অবশ করে দেয়। আচ্ছা, রত যাবে না তোমার সঙ্গে? আমি যাবো বাবা। না না না, এই তোর তোর যাওয়ার কোনো দরকার নেই। এই, নীলু, আমার লাঠিটা দে তো। লাঠি? আবার লাঠি নিয়ে কি হবে? হ্যাঁ, যেই না মনটা দুর্বল হয়েছে অমনি লাঠি আর ঠাকুর। এতকাল ছিল তোমার ওই লাঠি? কাল তুমি লাচে কিনলে, আর সেদিন আবার কি মাদুরি দেবে বলেছিল। জানিস নীলু মা, মনের জোরটা আমার কমে যাচ্ছে। সেই জন্য ওই মাদুলিটা আমার দরকার ছিল। যে ওই লাঠিটা আজ অন্তত সঙ্গে দে। নীলু, লাঠি দিবি না। এরকম করে চললে না অসুখ ব্যাধি বসবি। দিবি না লাঠি। দে লাঠিটা, এই আজকের দিনটা শুধু। না, লাঠি দিবি না। দিবি না। সত্যি আমার অবশ লাগে, মাথাটাও ঘোরে। দে, লাঠিটা দে। নীলু, দিবি না লাঠি, দিবি না। এই পায়ের নিচে মাটি আমার টলমল করে, যে শরীর অবশ হয়ে আছে, মাথাটা ঘুরে। দে দে লাঠিটা, দে না, দে। বাচ্চাটাকে কোথায় দিচ্ছ? ভাবছি। ভাবছো? আরে নামি দামি রেসিডেন্সিয়াল স্কুলে হোস্টেল পাওয়া যে কি প্রবলেমেটিক তুমি জানো না? স্রেফ আউট হয়ে যাবে। সারাটা বছর এই বাচ্চাটাকে মায়ের কোলে বসিয়ে রাখতে হবে, বুঝেছ? আরে সব খেয়াল আছে, বুঝলে, সব খেয়াল আছে। হবে হবে, সব হবে। টাকার নাম ভগবান, বুঝলে, তিনি সহায় থাকলে বিনা মেঘে বৃষ্টি হয়, মেঘলা আকাশে চাঁদ ওঠে। আবার শীত না থাকলে অ্যাডমিশন হয়। এক ভদ্রলোক এসছে। কে? আমি স্যার। আমিটা কি? চশমাটা পরে না। ও আপনি আসুন, ভেতরে আসুন, বসুন। ঠিক আছে স্যার, ঠিক আছে। ঠিক নেই, ওই চেয়ারটায় বসুন। সুখেন দত্ত আমার বন্ধু, ওকেই ডাকতে পাঠিয়েছি। ওনার নাম
হরিপ্রসাদ বাবু। কি হলো, দাঁড়িয়ে আছেন যে? বসুন। সনাতন বলল আপনি নাকি অসুস্থ, মন্দির টন্দির ছাড়া নাকি কোথাও যাচ্ছেন না। আগে হ্যাঁ স্যার, তা অসুখটা কি? এই শরীরটা বড় দুর্বল লাগে, একটু হাঁটাচলা করলেই বুকের ভেতরটা কেমন। তাই লাঠি ধরেছে? আগে হ্যাঁ, এই জোর পাইনি, গত কালই মাত্র কিনেছি, বাড়িতে সবাই বকাবকি করছে। নাও। আপনি আসছেন না দেখে এসব সাজিয়ে বসে, আবার মধুমাতাল বলে গালাগালি দেবেন না তো? কি যে বলেন স্যার। না, আপনি আমার বাবাকে চামার বলে না, আমাকে জানোয়ার বলে। আর এখন মদ খাচ্ছি, মধুমাতাল বলবেন না? আরে বলবেন বলবেন, 100 বার বলবেন। হঠাৎ করে একটা বেফাস কথা বলে বড় অন্যায় করে ফেলেছি স্যার, দয়া করে মাফ করে দিন স্যার। দয়া করে? এই যে মিস্টার মিস্টার হরিবাবু, মিস্টার হরিবাবু, আপনি কখনো টিপতে টিপতে গেছেন? সেখানে গিয়ে নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে একজন ভিখিরির বাচ্চাকে যদি দয়া করে 2 পয়সা দেন, তাহলে অসংখ্য ভিখিরিরা আপনাকে ছাকা বাঁকা করে ঘিরে দেবে। অর্থাৎ আপনি যদি তীর্থ করতে চান এবং দয়া দেখাতে চান, তাহলে তো আপনাকে ফতুর হয়ে ফিরে আসতে হবে। আন্ডারস্ট্যান্ড? আগে হ্যাঁ স্যার। তার মানে হলো ওকে ওকে যদি বিজনেস করতে হয় এবং সেখানে কেউ যদি কোনো অন্যায় করে, তাহলে সারা জীবন ওকে মাফ করে দিয়ে যেতে হবে। 3 দিনে ওর বিজনেস লাটে উঠবে। আন্ডারস্ট্যান্ড? আগে হ্যাঁ স্যার। সেই জন্য ডিসিশন হচ্ছে নো মার্সি। নো মার্সি? ইয়েস। দয়ার কোনো ব্যাপারই নেই। আমি মরে যাবো স্যার। আপনার কটি ইস্যু? একটি ছেলে, একটি মেয়ে। তবে ওরা মরে যাবে, ভেসে যাবে, উচ্ছন্নে যাবে সেটা বলুন। নিজে মরে যাব এরকম সেলফিশ কথা বাপ হয়ে কি করে ভাবছেন বলুন তো? আমি মরে যাব, নিজের উপর এত মায়া! ছি 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 ছি। এখনো ওরা আমার উপরই ভরসা করে, তাই এরকম বলেছি স্যার, দয়া করে মাফ করে দিন স্যার। আপনার স্ত্রী বেঁচে আছে? হ্যাঁ স্যার। তার কথা ভাবেন? ভাবি স্যার। এই স্ত্রীর কথাটা আপনি বেশ ভাবেন, না? স্ত্রীর কথাটা আপনি ভাবেন, কেবলমাত্র এই আমার কথাটাই আপনি ভাবেন। এই পথ জানোয়ারটা হাতের সুতোয় আপনার পরিবার শুদ্ধ ঝুলে আছে, দেখুন, পরিবার সুতো। এই সুতোটা ছিঁড়ে দিলে কোথায় পড়বে? হ্যাঁ, এরকম কথা আমি কোনোদিনও বলবো না স্যার, দয়া করে এবারের মতো মাফ করে দিন স্যার। কি করবো? মাফ করে দিন স্যার। কি হলো? ওই 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 বারবার মাফ করে দিন স্যার, এরকম আর করবো না স্যার। আচ্ছা এই শুনে আমার আমার ছোটবেলার কথা মনে পড়লো, বুঝলে? আচ্ছা আচ্ছা। ছোটবেলায় স্কুলে থাকতে রোজ একটা না একটা বদনাম করতাম, আর হেড স্যার অফিসে ডেকে নিয়ে গিয়ে বেস্ট।
আর আর অমনি করে বলতাম, ছেড়ে দিন স্যার, আর করবো না স্যার, আর কোনোদিন করবো না স্যার। আর আর আমাদের হেড স্যার কি করতেন জানো? ব্যক্তি মারতেন না, তাহলে বলতেন কান ধর, দাঁড়া বেঞ্চের উপর, এবার কান ধরে বল আর করবো না। বুঝলেন তো, এসব ছোটবেলায় চলে। চাকরিটা চলে গেলে ফেসে যাবো স্যার, দয়া করে মাফ করে দিন। আবারও কথা বলছেন আপনি? আর কি বলবো স্যার, চাকরিটা চলে গেলে পরিবার শুধু ফেসে যাবে স্যার, এবারের মতো মাফ করে দিন স্যার। আমি কি আপনার হেড স্যার? আপনি আমার সব স্যার। আগে বলুন, আমি কি আপনার হেড স্যার? তবে মাফ করার কথা উঠবে। হ্যাঁ বলুন, আমি কি আপনার হেড স্যার? আগে হ্যাঁ স্যার। দেন স্ট্যান্ড আপ অন দ্য চেয়ার। এই চেয়ারটার উপর উঠে দাঁড়ান। দাঁড়ান, উঠুন, উঠুন, উঠুন। এবার কান ধরুন, ধরুন, ধরো কান। ধরুন, ধরুন। না, এবারে শেষ, তুমি শুয়ে পড়ো। এ কটা দিন তো চোখে ঘুম ছিল না তোমার, আজকে তুমি নিশ্চিন্তে একটু ঘুমো। আরে আবার বিড়ি ধরিয়ে গেল না, রেখে দাও, রেখে দাও। জানো, এমন ভালোই ভালোই সব মিটে যাবে এ কিন্তু আমি ভাবতেও পারি না। আসলে তুমি মানুষটা কেমন সে তো জানি তোমার মা, সেই জন্য তোমার এই মুখের কথাটাকে তেমন একটা আমল দেয়।
আচ্ছা, আবার তুমি লাঠিটা আঁকড়ে ধরে বসে আছো। আরে লাঠি তো ধরেছিলে চাকরির ভয়ে, এখন তার সে ভয় নেই। এবার কিন্তু লাঠি তোমাকে ছাড়তে হবে, বলে দিলাম। শোনো, একটা কথা জিজ্ঞেস করবো? বিপদের বোঝা মাথা থেকে নেমে গেলে মানুষের মন মেজাজ একটু হালকা। মালিকের ওখান থেকে আসার পর তুমি যেন কেমন একটা হয়ে আছো। তোমাকে কি খুব খারাপ কোনো কথা বলেছে? আমি তো আর কোনো ভালো ভালো কথা বলিনি যে আমার সঙ্গে ওরা মিষ্টি মিষ্টি করে কথা বলবে। ও মালিক লোক একটু যদি ধমক ধামক না দেয় তাহলে ওদের মান সম্মানটা থাকবে কি করে? দুদিন একটু খচখচ, তারপরে দেখবে যে কাজ সেই হয়ে যাবে। ঠিক আছে, ওরকম হলেই ভালো। যাই বল, তোমার ওই মালিক লোকটা কিন্তু তেমন খারাপ না। তুমি যাচ্ছ না, লোক পাঠিয়ে ডেকে মিটমাট করবে। তোমার খারাপ চাইলে তো আরো কত কিছু করতে পারবে, বলো? আমি আমার ভালো মন্দের কথা কখনো কি চিন্তা করেছি বলো? নিজের চুনকালি মেখে সংসেজেও যদি ছেলে মেয়েদের মুখগুলো একটু ঝকমকে দেখতে পারি তাহলেই আমার শান্তি। ওদেরকে একটু শক্ত জায়গায় দাঁড় করাতে পারলে ইহলোকে পরম শান্তি লাভ। তাছাড়া আর কি বলো? শুধু শুধু এইটুকুর জন্য যদি কেউ আমার মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে গাথার পিঠে চাপিয়ে গোটা শহর ঘুরতে পারে, আমি কি তা করবো না? নাকি নাকি আমি আমার মান নিয়ে বসে থাকবো? না বলো, না বলো, সেটা বলো তুমি। না আমার প্রশ্নের উত্তরটা দাও। কোনো কথা দরকার নেই, নাও তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়ো। এই কটা দিন ধরে যা ঝড় হয়ে গেছে না তোমার উপর দিয়ে, কোনো কথা দরকার নেই। তুমি ঘুমো তো, না একটু ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, এই বালিশের তলায় এই যে পাখা আছে, ঠিক আছে, এই পাশে রেখে দিলাম কেমন? আর এই যে জল রাখা থাকলো, ঘুমো তো, একটু ঘুমো তুমি। কি হয়েছে? কি হলো? কি হয়েছে? কি হয়েছে বলো তো? কি হয়েছে? শরীর খারাপ হচ্ছে? অসুস্থ? বসো, হ্যাঁ? বসো। আচ্ছা, হ্যাঁ। আমার কাছে একটু বসো। একবার আমি তোমার কাছ থেকে সব লুকিয়েছি, আর আমি কিছু লুকোবো না। কি লুকোবে না? কি হয়েছে তোমার? আমার বিষ খেতে ইচ্ছে করছে। চুপ! এসব কি কথা বলছো তুমি আমাকে? হ্যাঁ, কি বলছো কি? আমার ভিতরটা চলে যাচ্ছে। হ্যাঁ? তুমি কি সত্যি সত্যি কিছু খেয়েছো নাকি? হ্যাঁ, এই নীলু, রতন, এখানে আয় তো। এই দেখ, আয় এখানে। তুমি কিছু খেয়েছো? হ্যাঁ, কিছু খেয়েছো? কি হয়েছে? কিছু বলো। খাইনি। হ্যাঁ, কি হয়েছে? শুধু একটা হ্যাঁ, কষ্ট। মালিক আমাকে অপমান করেছে, আমাকে কান ধরে চেয়ারের উপর দাঁড়াতে হুকুম করেছে। বাবা! তুমি তাই করলে? না করলে যে চাকরিটা যায়। ছি 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 ছি। তুমি আমাকে ঘৃণা করছো? তুমি সত্যি সত্যি তাই করলে? হ্যাঁ? না করে উপায়? মান মর্যাদায় একটু বাঁধলো না তোমার? মান রাখলে যে প্রাণটা যায়, ঘর সংসার সব যে যায়। যাক যাক, এইভাবে পয়সা এনে তুমি এই ছেলেগুলোর মুখে খাবার দেবে? হ্যাঁ, তোমার এই মান খাওয়ানো পয়সায় আমার পেটের অন্ন বমি হয়ে যাবে না? কেন? আমার একটা ছেলে আছে না, সে তোমার মর্যাদার জন্য ঘরে বোঝা দিতে পারবে না? তোমার বৌমি কতর খাটিয়ে পয়সা আনতে পারবে না? আর যদি না পারে তো তারা তোমার মালিকের চেয়েও অমানুষ। তাদের জন্য
তোমার কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। চাকরি না, পয়সা না, কোনো কিছু পাওনা নেই তাদের। তোমার এই রূপ আমার এই ঘরের মধ্যে ছিল, অথচ আমি তা দুচোখ মেলে দেখতে পাইনি। পয়সার টুকটুকি বাজিয়ে ওরা মানুষ নিয়ে বাদুড় খেলাচ্ছে। কেন? তোমার কাছে তো এই লাঠিটা ছিল, একটা খাওয়া মেরে তুমি শিক্ষা দিতে পারলে না। তারপরে যা হবার হতো, ধরো এটা। তুমি এত সহজে আমাকে নির্ভয় করে দিলে। তাহলে বলছি শোনো, আমার শেষ কথাটা শোনো। তুমি যা বললে আমি তাই করেছি। হ্যাঁ, করেছো? হ্যাঁ, তুমি তুমি তাই করেছো? হ্যাঁ, আমি তাই করেছি। আমি করে চেয়ারের উপরে উঠে দাঁড়িয়েছি। হঠাৎ করে মাথাটা কিরকম করে উঠলো, শরীর মনে মানুষের রক্ত টকবক করে উঠলো। লাফিয়ে পড়লাম জানোয়ারটার উপর। এই লাঠিটা দিয়ে মাথার শয়তানটার মাথায় জোরে জোরে কয়েকটা ঘা কষিয়ে দিলাম। যে আগ হয়ে উঠতে পারে, সেই শিক্ষাটা আমি তাকে দিয়ে এসেছি। বাবা, কি খবর সকালবেলা? আপনার সাথে একটু দেখা করতে এলাম স্যার। সে তো দেখতেই পাচ্ছি, দরকারটা তো আপনার কালই মিটে গেছে। আর কি চাই? আপনার সঙ্গে দু চারটে কথা ছিল আমার। বসুন বসুন। বলুন। আমি বোধহয় একটু সকাল সকাল এসে পড়েছি। আমার কাছে সকাল সকাল না, বুঝলে, আমি রোজ 5টার আগেই ঘুম থেকে উঠি। হ্যাঁ, আপনি এসেছেন ভালোই করেছেন। তা কাল একটু বাড়াবাড়ি হয়ে গেছে, বুঝলেন। একটা মাইন্ড করবেন না। না স্যার, আমি কিছু মাইন্ড করিনি। থ্যাংক ইউ। কাল একটু মদ্যপান করেছিলাম, মেজাজটা অন্যরকম ছিল। আসলে ব্যাপারটা কিন্তু আমরা খেলার ছলে নিয়েছিলাম, বুঝলেন। আবার এই গেমটা হঠাৎ করে চলে এসেছে। না স্যার, ওই ওই কান ধরে চেয়ারের উপর দাঁড়িয়ে থাকতে থাকতে একটা কথা মনে পড়ে আমার খুব হাসি পাচ্ছে। হাসি পাচ্ছিল? কিন্তু আপনি তো কেঁদে ফেলেছিলেন।
না স্যার, কাঁদবো কেন? শুধু ভাবছিলাম এই কান ধরে দাঁড়িয়ে থাকাটা এমন আর কি ব্যাপার। কি বলছেন আপনি? আপনি কান ধরে দাঁড়িয়েছিলেন, আপনি ইনসাল্টেড ফিল করেননি? অপমান বোধ করেননি? না, করিনি। টু বিলিভ ইট। আপনি স্মার্ট হওয়ার চেষ্টা করছেন, বাজে কথা বলছেন। হ্যাঁ, একদমই না। আপনি অপমান বোধ করেননি? না, একদম না। না, কেন বলুন তো? এই ব্যাপারটা সয়ে গেছে, তাই আর কি। হয়ে গেছে? হ্যাঁ, কিরকম? এই ধরুন, আমরা হলাম গিয়ে হুকুমের চাকর। মালিকের কথায় উঠি, মালিকের কথায় বসি, দোকানে হাত দিয়েই আমাদের কাজকর্ম করা, এভাবেই চলে আসছে। আপনি তো বেশ ইঙ্গিতপূর্ণ কথা বলছেন। কি বলতে চান আপনি? বলছিলাম, আসার সময় দেখলাম একটা ফুটফুটে ছেলে বাইরে খেলা করছে। কি আপনার? হ্যাঁ। আচ্ছা, আপনার স্ত্রী আছেন? কেন? হঠাৎ এই প্রশ্ন কেন? না, ভাবছিলাম আপনার এত ধন দৌলত, এত সম্পত্তি, এত বড় ব্যবসা, তা হঠাৎ করে যদি আপনার অবলীলা সাঙ্গ হয়ে যায়, তাহলে আপনার ছেলে বউয়ের কি হবে বলুন তো? থামুন, এরপর আপনাকে বাইরে যেতে বলবো। আপনি একেবারে আজে বাজে কথা বলছেন। হ্যাঁ, চ্যাংড়ামি শুরু করেছেন। ব্যাপারটা আবার খারাপের দিকেই যাচ্ছে। বলছি তো, আর কোনো খারাপে আমার ভয় নেই। ভয় নেই? না, আর কোনো খারাপে আমার ভয় নেই। একটা জিনিস আমি বুঝে গেছি, যখনই আপনি আমাকে বাঁদর বানানোর চেষ্টা করবেন, তখনই আমি বাঘ হয়ে উঠব। তাতে আমি মরি আর বাঁচি। এটাই হবে বাঁদর নাচানোর উচিত শিক্ষা। একটা শিক্ষা আমি আপনাকে দেব। আপনি কিন্তু আপনার মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। বি কেয়ারফুল। ভয় দেখাবেন? তাতে আর কোনো ভয় নেই। এই যে হাতের এই লাঠিটা দেখছেন, এটা দিয়ে একটা ঘা আমি আপনাকে দেবই। শুনুন, না 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 না, দ্বিতীয়বার আর কাউকে ডাকবার চেষ্টা করবেন না, তাহলে তার সামনেই আমি মানব। তাতে অপমানটা আরো ছড়িয়ে পড়বে। আমি তো আপনাকে মারবই। আপনি লাঠি নামান বলছেন? লাঠি নামান? আপনি কিন্তু বিপদ ডেকে আনছেন। বলছি তো, যার ভয় নেই তাকে ভয় দেখিয়েও কোনো লাভ নেই। এই লাঠি আমি উঁচিয়ে আছি। অবশ্য অভুক্ত প্রাণীকে আমি আঘাত করি না, তা সে মানুষই হোক আর জানোয়ারি। খাওয়া শেষ হলেই আমি মারি। তাড়াতাড়ি খান। নমস্কার, আপনারা এতক্ষণ লাঠি নাটকটি দেখলেন। আসুন এবার আমরা আপনাদেরকে একটু আমাদের যারা কুশীলব ছিলেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। প্রথমেই রতন শক্তি ঘোষ, নীলু দেবাঙ্গনা করত, অন্নদা রীনা ঘোষাল, মিস্টার ঘোষ সৌমিত্র মন্ডল,
সুহেনবাবু, সুকমল ঘোষ, হরিপ্রসাদ, গৌতম সিনহা, সকলকে অনেক ধন্যবাদ। আপনারা এতক্ষণ মন দিয়ে নাটকটা দেখেছেন। আমরা পরবর্তী নাটকে পৌঁছে যাব।